রক্তিম আর চোখে মেয়েটিকে একবার দেখে নিয়েই সরাসরি মায়ের দিকে তাকালো। মা ছেলের তাকানো দেখে বুঝে গেল ছেলের এই মেয়েটিও পছন্দ নয়। তবু চোখ দুটি ছোট করে একবার কাকুতি করতেও ছাড়ল না। তবে কাজের কাজ কিছু হলো না। রক্তিম শটান উঠে দাঁড়াতেই মেয়ের বাবা উঠে এসে হাত ধরে বসিয়ে দিতে উদ্যত হলো। আর এখানেই বাঁধল গণ্ডগোল। মেয়ের মা বেশ জোর গলায় বলতে শুরু করলো, এ কি অভদ্রতা! মেয়ে পছন্দ না হলে পরে জানাবে, কিন্তু একটাও কথা না বলে এ কিরকম আচরণ। রক্তিমের মা অবশ্যই এর উত্তর দিতে ছাড়েনি। বলল, আপনার মেয়ে যে এত কালো সেটা তো আমরা ওর সাদা কালো ছবিতে বুঝতে পারিনি, তাই দেখতে এসেছিলাম। যাক, আমাদের দোষর হয়ে থাকলে মার্জনা করে দিলাম। আজ আসি। কেটে গেল আরও একটি বছর। রক্তিমের মধ্যে আর কোথাও মেয়ে দেখতে যায়নি। মা যেতে বললে আগের অভিজ্ঞতার কথা মনে করিয়ে দিয়েছে বারবার, কিন্তু মায়ের মন তো শান্তি নেই। আর অবর্তমানে কে দেখবে ছেলেকে? তাই প্রতি সপ্তাহে ঘটককে ফোন করে ডাকে। তবে এইবার যেন কোনো কালো মেয়ের সম্বন্ধ না আনে সে বিষয়ে বারবার সতর্ক করে দেয়। এদিকে রক্তিমের এক বিপদ উপস্থিত হলো। অফিস থেকে ট্রান্সফারের চিঠি এলো ওর নামে। কলকাতার ছেলেকে পাঠালো বাঁকুড়ার এক প্রত্যন্ত গ্রামে। একবার ভাবলো চাকরিটা ছেড়ে দেবে, কিন্তু একই সরকারি চাকরি, তার উপর বেতনও বেশ বড় অঙ্কের। মাকে নিয়ে যেতে পারবে না, কারণ বাড়িতে পঙ্গু বাবার দেখাশোনা করার কেউ নেই। অতঃপর আর কি করা, রওনা দিল চাকরির স্থলের উদ্দেশ্যে। গিয়েই খুব মন খারাপ হয়ে গেল রক্তিমের। ওজ পাড়াগা বললেও ভুল হবে, একে জঙ্গল বলাই ভালো। রক্তিম সরকারি হাসপাতালের কর্মচারী, বলা যায় মেল নার্স। তাই এর আগেও 2 বছর এক গ্রামের হাসপাতালে বদলি হয়েছে, কিন্তু সেটা এরকম ছিল না। এটা অত্যন্ত গ্রাম ছিল না। যাই হোক, রক্তিম ট্রেন থেকে নেমে ট্রেকারে উঠল। হাসপাতালের নতুন বিল্ডিং, তাই সাদা নীল রঙে বেশ উজ্জ্বল দেখাচ্ছে। মনটা একটু ভালো হয়ে গেল রক্তিমের। হাসপাতালের পাশেই কোয়ার্টার, বড় ঘর, সাথে বাথরুম। জিনিসপত্র গুছিয়ে রাখতে রাখতেই দরজায় টোকা। একজন মাঝবয়সী মহিলা বলল, আপনি কি রক্তিম সরকার? রক্তিম সম্মতি জানিয়ে বলল। মহিলাটি বলে উঠল, আমি আপনার ঘর পরিষ্কার করে রেখেছি, আপনি কি দুধ চা খান নাকি লিকার করে দেব? রক্তিম বুঝলো ইনি হাসপাতাল দেখাশোনা করেন। ছোট্ট করে লিকার চা বলেই রক্তিম আবার গুছানোতে মন দিল। কেটে গেল প্রায় 3 মাস। রক্তিম এখন এই অঞ্চলটি বেশ চিনে গেছে। রোজ সকালে প্রায় ভ্রমণে বেরিয়ে অনেকের সাথে পরিচয় হয়েছে। হাসপাতালে কাজ খুব একটা নেই, রোগীর সংখ্যাও হাতে গোনা। দেখাশোনা করার মহিলা রেওতের রান্নাটি বেশ ভালো, ব্যবহারও মন্দ নয়। সব মিলিয়ে ভালোই কাটছিল রক্তিমের দিন। তবে এর ঠিক কয়েক মাস পরেই ঘটল এক দুর্ঘটনা। রক্তিম দিনের আলো পড়ে গেলে সরাসর কোথাও বের হতো না, কারণ এখানে রাতে জন্তু জানোয়ারের ভয় আছে। সেদিন এক হাসপাতালের ডাক্তার মহিমবাবুর সাথে অনিচ্ছা সত্ত্বেও যেতে হলো রক্তিমকে। কিছু প্রয়োজনীয় ঔষধ ফুরিয়ে যাওয়া তাদের সকাল পর্যন্ত অপেক্ষা করা সম্ভব হয়নি। তখন ঘড়ির কাঁটা 8টার ঘর পেরিয়েছে। চারিদিক দেখে মনে হয় গভীর রাত। ট্রেকার থেকে নেমে কাজ সারতে খুব বেশি সময় লাগেনি, কিন্তু ফেরার সময় ঘটল ঘটনাটি। ট্রেকার চালক কোনোভাবেই টাল সামলাতে না পেরে হুড়মুড়িয়ে পড়ল এক পচা পুকুরে। যেদিকে টান খেয়েছে সেদিকেই ছিল রক্তিম। ডাক্তারের আঘাত খুব বেশি লাগেনি, কিন্তু রক্তিম সাথে সাথে জ্ঞান হারায়, মাথা ফেটে রক্তারক্তি। পরদিন চোখ খুলেই রক্তিম একজন অপরিচিতার মুখ দেখে। খুব বেশি বয়স নয়, মুখটি যেন পান পাতা, তবে গায়ের রং বেশ কালো। রক্তিমের ঠোঁট নড়ে উঠতেই বকুল বলে ওঠে,
আমি বকুল, রেবতীর মেয়ে। মায়ের খুব জ্বর, তাই আপনার এই বিপদে আমাকে পাঠিয়ে দিল। আপনি চিন্তা করবেন না, শুধু যা লাগে শুধু একবার আমাকে বলবেন। ঠিক আছে। রক্তিম ঘাড় নেড়ে আবার চোখ বুজল। শরীর খুব দুর্বল। মেয়েটির গলার স্বরটি খুব মিষ্টি, কথাগুলো শুনতে বেশ লাগে। আবার চোখ মেলল। বকুল, আমাকে ধরে তুলতে পারবে? বকুল আস্তে আস্তে হাত ধরে তুলে বসায় রক্তিমকে। এভাবেই কেটে গেল 7টি দিন। এখন রক্তিম আগের থেকে সুস্থ। বকুলের সেবা তাকে এত তাড়াতাড়ি সুস্থ করে তুলেছে, এক কথা অস্বীকার করার উপায় নেই। এবার বকুলের যাওয়ার পালা। রেবতী সুস্থ হয়েছে। বকুলের 7 দিন যেন 7টি রঙের রামধেনু হয়ে ধরা দিয়েছে রক্তিমের মনের আকাশে। বকুলের গলার স্বর আর ব্যবহার সত্যি মন কেড়েছে ওর। সেদিন বকুল বিদায় জানাতে এসে বারবার ওদের বাড়ি যাওয়ার নিমন্ত্রণ করে গেল। রক্তিম এই নিয়ে প্রায় 3 গেছে বকুলের বাড়িতে। প্রতিবারই মুগ্ধ হয়েছে। রেবতীর মুখে বকুলের পড়াশোনার কথা শুনে রক্তিম যথেষ্টই অবাক। কারণ বকুল কোনোদিন নিজের মুখে বলেনি সে প্রতিবার ক্লাসে প্রথম হয়েছে। আর এখন এক স্কুল দিদির সাহায্যে শহরের কলেজে অ্যাডমিশন নিয়েছে। থাকার ব্যবস্থাও তিনিই করে দিয়েছেন। আর কয়েকদিন পরেই বকুল সেখানে চলে যাবে। রক্তিম বকুলকে জিজ্ঞাসা করে, বকুল, তুমি আমার এত সেবা করে আমাকে সুস্থ করে তুললে, আমার থেকে কিছু নেবে না? বকুল একটু মিষ্টি হেসে উত্তর দেয়, আমাকে মনে রাখলেই হবে, আর কিছু চাই না। বকুল চলে গেল শহর। প্রায় বছর ঘুরতে চলল। এর মধ্যে রক্তিমও আবার ট্রান্সফার হয়ে বাড়ি এসেছে। বকুলের সাথে এখন প্রায়ই দেখা হয়। রক্তিম ভালোবেসে ফেলেছে বকুলকে, কিন্তু বাড়িতে কাউকে জানায়নি। আসলে ঘটকের আনা প্রায় 10 পাত্রী শুধু গায়ের রঙের কারণে সে বাতিল করেছিল। কিন্তু এখন বকুলের গায়ের রঙও বড্ড কালো। সে তো আর কাউকে বোঝাতে পারবে না যে বকুল কালো হতে পারে, কিন্তু মানুষ হিসাবে সে কতটা ভালো। তবে একদিন সব জানাজানি হয়ে গেল। মা বকুলকে বাড়ি আনতে বলল। এক রবিবার দেখে বকুল এলো রক্তিমের বাড়ি। বকুল কিন্তু কোনো প্রশ্ন করেনি, সেটা তার অভ্যাসও নয়। তবে রক্তিম যে তাকে ভালোবাসে বা বিয়ে করতে চায় সেটাও কোনোদিন মুখে বলেনি। বললে হয়তো সেদিন তার আর বাড়ি যাওয়া হতো না। বকুলকে দেখে রক্তিমের মা খুব খুশি। এতদিন চেষ্টা করেও ছেলেকে সংসারী করাতে পারেনি, কিন্তু আজ সে নিজেই নিজের ব্যবস্থা করেছে। বেশ কিছুক্ষণ গল্প আর খাওয়া দাওয়ার পর বকুল যাওয়ার জন্য প্রস্তুত হতেই মা বলে ওঠে, বকুল, তোমার মাকে নিয়ে কবে বিয়ের কথা পাকা করতে আসছো? বেশি দেরি করতে চাই না, মাকে বলে দিও। বকুল মাকে প্রণাম করে বলল, বিয়ে? আমার তো এখন বিয়ে করার কোনো ইচ্ছে নেই। আগে পড়াশোনা শেষ করি। আর আমার কাছে রক্তিম শুধুমাত্র দাদা, বা বলতে পারেন শুভাকাঙ্ক্ষী। বিয়ে করতে কখনোই পারবো না। রক্তিম কখনো কারো কাছে না শুনেনি, বরং কাউকে না করতে বিন্দুমাত্র সময় নেয়নি। আজ বুঝলো বিনা দোষে শুধুমাত্র তার ভগবান প্রদত্ত গায়ের রঙের জন্য মুখের সামনে তাকে না বলে দেওয়াটা কতটা যন্ত্রণাদায়ক হয়। রক্তিম দুহাতে নিজের মাথায় হাত ধরে বসে থাকে। তার বুকটা ব্যথায় যেন ভেঙে চৌরাচির হয়ে যাচ্ছে।